নমস্কার। আজকে যে এপিসোড, তার বিষয়বস্তু কিন্তু সেই মিডিয়া। মিডিয়া কেন, কি ব্যাপার, সেটা একটু ব্যাখ্যা করছি, কারণ তারপরে আজকে আমাদের যে অতিথি চন্দনবাবুর কাছ থেকে তার তো বিস্তৃত মতামত নেব। আমার এখনো মনে পড়ছে 2021 সালে যে বিধানসভার ইলেকশন হচ্ছিল, তাতে নন্দীগ্রাম কেন্দ্রে তিনজন প্রার্থী ছিলেন। তিনজন প্রার্থীর প্রচারের মধ্যেই কিন্তু এই যে মিডিয়া যুদ্ধ, বাম এবং দক্ষিণপন্থীদের মধ্যে যে পার্থক্যটা, সেটা কিন্তু দেখা গেছে। আপনাদের অনেকেরই মনে আছে যে মীনাক্ষী মুখার্জি সেখানে একজন ক্যান্ডিডেট ছিলেন, এবং তার যে প্রচার, সেটা কিছু কিছু যে প্রচার, যে যারা বামপন্থীদের যারা প্রচারটা কভার করেছেন তারা তো দেখেছেন। আর ওইদিকে মুখ্যমন্ত্রী কথা তো ছেড়েই দিলাম, আর যে বিরোধী, এখনকার যিনি বিরোধী দলনেতা, তিনিও ছিলেন সেখানকার ক্যান্ডিডেট, এবং তার যে জাঁকজমকপূর্ণ যে প্রচার, সেটাও আমরা দেখেছি। ফলে এখানে একটা প্রশ্ন উঠছে যে বামপন্থীদের সঙ্গে যে লড়াই, সেটা মিডিয়া থেকে মাঠে সব জায়গাতে যেন কিরকম একটু একপেশে টাইপের হয়ে গেছে। এক্ষেত্রে আমি দুটো উদাহরণ তুলে নিয়ে তারপর চন্দনবাবুর কাছে যাচ্ছি। এই যে মিডিয়া, এই মিডিয়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গোটা ওয়ার্ল্ডে কিন্তু কনজারভেটিভদের দখলে কিন্তু রয়ে গেছে। কনজারভেটিভ মানে জোর যার মুলুক তার, অর্থাৎ কিনা সেই শুরু থেকে আদিম যে ব্যাপারটা, অর্থাৎ কিনা যে আমেরিকাতে রিপাবলিকান বা ইংল্যান্ডে যে কনজারভেটিভরা। এখানে ভারতে যদিও মিডিয়াকে বলা হয় ফোর্থ স্টেট, কিন্তু স্ট্যানলি বল্ডন বলে ব্রিটেনের একজন প্রাইম মিনিস্টার ছিলেন 1931 সালে, তিনি কিন্তু এই প্রেসকে বলেছিলেন পাওয়ার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি। আর আজকে যদি আমেরিকায় যদি দেখা হয়, তাহলে সেখানে দেখা যাবে যে সেখানে দু ধরনের মিডিয়া রয়েছে। একটা মিডিয়া রয়েছে কনজারভেটিভদের, যার প্রতিভূ হচ্ছে ফক্স। আর আরেকটা হচ্ছে একটু লিবারালদের, যাদের প্রতিভূ হচ্ছে নিউ ইয়র্ক টাইমস বা এই ধরনের। ভারতেও তো আমরা দেখেছি ও, গদি মিডিয়া, এবং পশ্চিমবঙ্গের ব্যাপারটাও তো একটু ব্যাখ্যা করলাম। ফলে দেখা যাচ্ছে যে বামপন্থীরা কিন্তু শুরু থেকেই এই প্রচার যুদ্ধে, ইডিওলজিক্যাল ওয়ার বলবো না, কিন্তু প্রচার যুদ্ধে বামপন্থীরা সবসময় কিন্তু পিছিয়ে রয়েছেন। এই পিছিয়ে থাকার কারণটা, এটা আমি প্রথমে চন্দনবাবুকে জিজ্ঞেস করবো যে উনি একমত হচ্ছেন কিনা। যদি একমত হয়ে থাকেন, তাহলে তার কারণটা কি? না, আমি একমত নই। একমত নই এই কারণের জন্য যে আপনি কেবলমাত্র ভাবছেন যে সেই রাজনৈতিক দল, মানে বামপন্থী রাজনৈতিক দল, তাদের যে প্রচার যন্ত্র রয়েছে সেই প্রচার যন্ত্রের অভাব। হ্যাঁ, সিপিআইএম এর সেই প্রচার যন্ত্রের অভাব রয়েছে। যদিও সিপিআইএম এবং অন্যান্য বামপন্থী দলগুলো তাদের নিজস্ব কাগজ আছে, ইদানিং ওয়েবসাইট আছে, তার সঙ্গে টুইটার আছে, তার সঙ্গে ফেসবুক পেজ আছে। এমন কোনো বামপন্থী দল এই মুহূর্তে নেই যাদের এই কাগজ, মানে প্রিন্ট মিডিয়া এবং ফেসবুক টুইটার অ্যাকাউন্ট নেই। এমন কোনো বামপন্থী দল নেই, এমনকি মাওয়িস্ট। সুতরাং আমি আপনার সঙ্গে সহমত নই যে এদের আহ, প্রচার করার মতন যে ব্যবস্থা সেটা নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আছে যেটা আমাদের কথা বলতে হবে, সেটা হচ্ছে বামপন্থী নয় কিন্তু মানবতাবাদী এমন বহু মানুষ সারা বিশ্ব জুড়ে, তারা তাদের ভ্লগ এবং তাদের পডকাস্টিং, তাদের ইউটিউব চ্যানেল, তারা ক্রমাগত যে সমস্ত শাসক, চূড়ান্ত অত্যাচারী স্বৈরাচারী, তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলে চলেছে। আমি আপনাকে বলছি, স্কট রিডার, এই যে ভদ্রলোক, এই ভদ্রলোক তিনি নিজে একজন মেরিন, মানে আমেরিকার মেরিন বলতে আপনি নিশ্চয়ই বুঝেছেন।
তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ইরাকে যে ডাব্লিউএমডি রয়েছে, যে সমস্ত নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে, সেগুলোকে খুঁজে বার করার জন্য তাকে বলা হয়েছিল যে তুমি যাবে, তুমি কোঅর্ডিনেট করবে। এবং কোঅর্ডিনেশনটা কাদের মধ্যে, কাদের, সিআইএ এবং যে সমস্ত বিজ্ঞানীদের পাঠানো হচ্ছে, এবং সেই বিজ্ঞানীরা সবাই G7 বা G9-এর লোকজন। খুব ভালো করে যদি মনে করে দেখেন, ইরাক যুদ্ধের সময় ইনি নিজেই স্বীকার করছেন, আপনারা রিডার স্কট রিডার তার ইউটিউব চ্যানেলে যাবেন, এবং তাকে ইন্টারভিউ এই মুহূর্তে ইরানের ব্যাপারে ইন্টারভিউ করছে বহু মানুষ। বা কর্নেল ম্যাকগ্রেগার, যিনি আহ, বলা যায় যে প্রায় 40 বছর ধরে তিনি আমেরিকান সরকারের আহ, উম, বড় পদে ছিলেন, মিলিটারি পদে ছিলেন। এবং তিনি এই আগের যে ট্রাম্পের যে জমানা, সেই জমানাতে পর্যন্ত কাজ করেছেন। এছাড়া জেফ্রি স্যাক্স, বা ইউরোপে এসে আপনি ভেরুফাকিস, গ্রিসের, আপনি ইউরোপের বহু জায়গা, যেহেতু আমরা ভাষা বুঝি না এবং তারা ইংরেজিতে করে না, তারা আহ, তাদের নিজের নিজের ভাষায় করে, তারা বিভিন্নভাবে কিন্তু এই মুহূর্তে আহ, তথাকথিতভাবে যা তথ্য পাওয়া যাচ্ছে, তাতে প্রায় 1 লক্ষের উপর, 1 লক্ষের উপর, সেটা টার্কি হোক, সেটা ইরাক হোক, ইরান হোক, সেটা ইউএই হোক, সেটা আম, জর্ডান হোক, সেটা আমেরিকা হোক, জার্মান, ফ্রান্স, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, জাপান, চায়না, সর্বত্র এমন কিছু ইউটিউবারকে পাওয়া যাচ্ছে যারা তথাকথিতভাবে গভর্নমেন্টের যে সমস্ত, মানে অ্যান্টি পিপল, যে সমস্ত ধারণা, যে সমস্ত নীতি এবং যে সমস্ত প্রয়োগের বিরুদ্ধে কাজ করে চলেছে। এবার আপনি যদি শুধু বলেন যে তথাকথিত ভারতবর্ষের বামপন্থী বা পাকিস্তানের বামপন্থী বা বাংলাদেশের বামপন্থী তারা কি করছে, তাদেরও কিন্তু বেশ কিছু মানুষের ইউটিউব চ্যানেল আছে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, আজকের তারিখে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেলস, তারা কিন্তু খুব জরুরি একটা ভূমিকা পালন করছেন, খুবই জরুরি ভূমিকা পালন করছেন। আপনি আপনি আমাকে বলুন, দেশভক্ত দেশভক্ত আকাশ ব্যানার্জি, বা আমাদের কি বলে আমাদের হা বলুন না, আপ- উম, ধ্রুব 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 রাঠির কথা রাঠি, বা এদের সবচেয়ে সিনিয়র, এদের হ্যাঁ, ইয়ে রবিশ সিনিয়র কুমার। রবিশ কুমার, আপনারা আমাকে বলুন যে এরা যে ভূমিকা পালন করছে, সেটা বামপন্থী মতাদর্শের কি উল্টো দিকে? আমি না। এইখানেই আমি একটা কথা বলছি, আপনি তারপর আপনার উত্তরটা আরো ব্যাখ্যা করুন। আপনি ধ্রুব রাঠির কথা বললেন, আপনি আকাশ ব্যানার্জির কথা বললেন, আপনি রবিশ কুমারের কথা বললেন, কিন্তু এদের অ্যাপিল হচ্ছে কিন্তু একটা সার্টেন সেকশন বা সার্টেন একটা লেভেলের ওপরের লোকেদের জন্যে। কিন্তু যদি ইউটিউবই বলুন বা অন্যান্য যে এই ধরনের যে ভিডিও যারা দেখায় তাদের কথাই বলুন, এখানে কিন্তু মানে সাধারণ মানুষ, এই যেমন ধরুন ক্ষেত মজুর, একজন ক্ষেত মজুর কি ধ্রুব রাঠির চ্যানেল শুনবে বা রবিশ কুমারের চ্যানেল শুনবে? এবার আমি আপনাকে বলি, তাহলে তারা মার্ক্সবাদী পথও শুনবে না। আপনি যদি খুব ভালো করে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে আহ, মানে চর্চা করেন, তাহলে দেখবেন যে
সাধারণ মানুষ তারা তাদের ব্যক্তিগত জীবনের যাবতীয় যা কিছু সেই সব নিয়ে আলোচনা করেন বা দেখেন, দেখতে পছন্দ করেন। এবং আপনি জানেন আজকের তারিখে মানুষের সবচেয়ে বড়, আমি বোধহয় আপনাকে আগের ইয়েতেই বলেছিলাম যে আজকের তারিখে যারা বুদ্ধিমান মানুষ তাদের সবচেয়ে বড় কাজ, দিনের মধ্যে অন্যতম বড় কাজ হচ্ছে অ্যালগরিদমকে কনফিউজ করা। আমি আবার শব্দটা বলছি, অ্যালগরিদমকে কনফিউজ করা। অর্থাৎ কি না, স- আমি আমি সারা দিনের মধ্যে এমন ভাবে দেখব যে যেখানে আমি মোসাদের ভিডিও দেখব, আমি বেশি বেশি করে বিজেপির আইটি সেলের কথা শুনবো। আবার একই সঙ্গে সঙ্গে আমি রেড, রেড বলে একটা, আপনার টেলিগ্রামে গেলেই দেখতে পাবেন রেড, সেই রেডের ইয়ে পডকাস্টিং শুনবো। আবার একই সঙ্গে সঙ্গে আমি জামাতে ইসলামী বা তালিবানের কোনো কিছু শুনবো, বা আইসিসের কোনো কিছু শুনবো। সো বেসিক কাজ হচ্ছে যে অ্যালগরিদমকে কনফিউজ করে দেওয়া, যে একে আমি কোন জিনিসটা বেশি পাঠাবো। এটা আপনি আপনার ফোনে করতে পারেন। এবার আজকের তারিখে বহু মানুষের কাছে, আমি শহরাঞ্চলের কথাই বলছি তার কারণ এই মুহূর্তে পৃথিবীর শহরাঞ্চলে প্রায় 49% মানুষ বাস করে পৃথিবী, এবং তারা দুটি করে এমন ডিভাইসের সঙ্গে যুক্ত থাকেন, হয়তো সেটা ল্যাপটপ বা নিজের একটা আলাদা ফোন বা একটা ট্যাব বা ডেস্কটপ, তারা যুক্ত থাকেন। এবং তারা সেখানে তাদের নিজেদের পছন্দের যে সমস্ত ব্লগ আছে, ইউটিউব চ্যানেল আছে, সেইগুলোকে তারা ব্যবহার করেন। সেখানে অবভিয়াসলি অ্যালগরিদম অনুযায়ী আপনি সেই সমস্ত খবর পাবেন। তা সুতরাং আজকে আপনি যদি তুল্যমূল্য একটা আলোচনা করেন, যে মেইন স্ট্রিম মিডিয়া, আমি ধরুন আমি মেইন স্ট্রিম মিডিয়া, আমেরিকার মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে কথা বলছি, কমকাস্ট, যারা এনবিসিইউ ইউনিভার্সাল আর কি, তারা চালায় কমকাস্ট, এর মালিককে ইউটিউব এই গুগলে গেলেই দেখতে পাবে। ওয়াল্ট ডিজনি কোম্পানি, এটা খুব রিসেন্ট, কিন্তু যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত হয়নি, কিন্তু এখন ওয়াল্ট ডিজনি কোম্পানিও মেইন স্ট্রিম মিডিয়ায় তথাকথিত ভাবে, দেখুন কি কারণে, কারণটা কি, কারণটা হচ্ছে যারা ক্ষমতায় আছে, যারা বিজ্ঞাপন দেবে বা টাকা যোগাবে, তারা আছে। ধরে নিন আজকে আমি আপনাকে পাঠাতে পারি, যেখানে দেখিয়েছে, খুব স্পষ্ট করে দেখিয়েছে যে কেন গাজার লোকেদের এই টার্কি, জর্ডান, ইউএই, আমাদের অন্যান্য যে সমস্ত দেশ আছে, তারা কেন হেল্প করছেন না। টার্কি কেনই শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে আর গাজার লোকজন মরে যাচ্ছে? তার কারণ এদের প্রত্যেকের বড় বড় ইনভেস্টমেন্ট আছে এই ইসরায়েলের সঙ্গে, বিশাল, যা 400 বিলিয়ন, 500 বিলিয়ন নয়, $200 ট্রিলিয়ন পর্যন্ত ব্যবসা আছে। এবং এই যে ট্রাম্প, তার জামাই, সে এই ইসরায়েলের স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে তার মানে অন্যতম মানে অস্ত্র বিক্রয় কেন্দ্র থেকে শুরু করে তার যে সমস্ত অস্ত্র নিয়ে যে আহ, কি বলবো R&D করা হয়, সেইখানে পর্যন্ত বিশাল অঙ্কের ট্রাম্পের জামাই, তার টাকা আছে। সুতরাং
এবং আপনারা সব সময় মনে রাখবেন যে এই বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু আমেরিকায় জন্মেছে, আমেরিকায় বড় হয়েছে, আমেরিকায় পড়াশুনো করেছে, এবং তারপর এখানে সে এসেছে এবং তাকে প্রাইম মিনিস্টার করা হয়েছে। আপনারা যদি মনে করে দেখেন যে ইরাক এবং ইরান এই দুটো জায়গায় 56 সালে সিআইএ স্বীকার করেছে যে আমরা শাহকে বসিয়েছিলাম ইরানে, স্বীকৃত। এর একটা মজা আছে তো, যে আমেরিকার কংগ্রেসে 4 বছর অন্তর অন্তর এই পাঁচটা, এখন ছটা প্রধানকে, মানে মিলিটারি, এয়ারফোর্স থেকে শুরু করে নেভি এবং সিআইএ এবং অন্যান্য যে এজেন্সিজ আছে, তাদের কংগ্রেসে এসে বলতে হয় আমরা এই 4 বছর কি কি করেছি। সেটা 40 বছর পর্যন্ত বন্ধ করা থাকে একটা আর্কাইভে, 40 বছর বাদে সেটা খোলা হয়, এবং যেখান থেকে আমরা জানতে পারি যে 40 বছর আগে সিআইএ কি কি করেছে। তো সেই রকমই 56 সালে এই ইরানের তৎকালীন শাসককে উৎখাত করে এই শাহকে বসানো হয়েছিল, এবং তৎপরবর্তী ক্ষেত্রে ইরাককে টাকা দিয়ে, সাদ্দামকে টাকা দিয়ে, সমস্যা কি, কেন ইরানকে করা হলো, উৎখাত করা হলো? কেন না, ইরান তাদের সমস্ত তেলের যে খনি সেগুলোকে আহ, দেশজ করে ফেলেছিল। মানে আমাদের এখানে যেমন নেহেরু থেকে ইন্দিরা গান্ধী পর্যন্ত যেমন স- মানে সবাই হ্যাঁ, মিলে তারা ন্যাশনাল। ন্যাশনালাইজড করেছিল, ইরান তেমনি ভাবে 56 সালে, এই বা 53 সালে ন্যাশনালাইজড করে দেয়। এবং ন্যাশনালাইজড করে দিলে এই যে ইউএই এবং কি বলে তার পাশের যে দেশটা, কি যেন নাম, ভুলে যাচ্ছি, আহ, যেখানে দুবাই টুবাই আছে, এবং কাতার। মজার কথা, আজকের তারিখে কাতারে সমস্ত আমেরিকান মাল নামে, সেটা যায় ইসরায়েলে। অদ্ভুতভাবে তার কন্টেনার সাপ্লাই করে জর্ডান। এবার আপনি আমাকে বলুন, এবং এদের প্রত্যেকের ইসরায়েলের সঙ্গে প্রচুর পরিমাণ ব্যবসার, মানে ব্যবসা করে আর কি। তারা কি কি বিষয়ে ব্যবসা করে? তারা এখানে শুধু তেল ফেল নয়, তারা তেল শুধু টার্কি, ইউএই, জর্ডান, কাতার, এরা সবাই অস্ত্র ব্যবসায়ের সঙ্গে যুক্ত এবং ইসরায়েলের সঙ্গে অস্ত্র ব্যবসায়ের চুক্তিতে চন্দ্রবাবু, যুক্ত। চন্দ্রবাবু, একটা একটা আপনাকে একটা বলি যে আজকে যেহেতু আমরা মিডিয়া নিয়ে কথা বলছি, আপনি যে ইস্যুটা করেছেন আমরা পরবর্তীকালে এই ইস্যুতে আরেকটা, তো তো আমাদের তো কথা হয়েই আপনি রয়েছে। ভুল করছেন, আপনি ভুল করছেন, মিডিয়া এই তথ্যগুলো দিচ্ছে। হ্যাঁ, আপনি সেটাই, ওইখানে, হ্যাঁ, আমি আমি হ্যাঁ, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, এইটাই হ্যাঁ, বলার হ্যাঁ। চেষ্টা করছি যে বলুন, বলুন, বলুন। মিডিয়া এই তথ্যগুলো দিচ্ছে, এবং এদের এই এই চ্যানেল, ইউটিউব চ্যানেল, আপনি দেখুন, আপনি কি খুঁজবেন সেটার উপর নির্ভর করছে যে আপনার অ্যালগরিদমে আপনার ফোনে কি কি আসবে। আপনি কি ঠিক, খুঁজবেন? ঠিক। আপনি কি খুঁজবেন জিন্সের কত দাম আছে? আপনি যদি খোঁজেন যে বিউটিফিকেশনের জন্য কি কি আছে, আপনি যদি খোঁজেন যে জমি বাড়ির কি কি আছে, আপনি যদি খোঁজেন যে বেড়াতে যাওয়ার জন্য কি কি আছে, তাহলে তো ইউটিউব আপনাকে সেইগুলোই দেখাবে এবং দেবে। কিন্তু যেই মুহূর্তে আপনি অন্য রকমের যাবো, ইন্টারন্যাশনাল হ্যাঁ। ঠিকই। ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোনো ঘটনাকে নিয়ে দেখতে চাইবেন, তখনই এই যে বাসব রাজুকে মারা হলো, আমি আপনাকে অন্তত 15টা চ্যানেল দেখাতে পারি যে যারা ওখানে গিয়ে বাস্তারের সমস্ত অবস্থা ইত্যাদি ইত্যাদি তারা তুলে নিয়ে এসেছে।
এবং তারা দেখাচ্ছে। আপনি দেখেছেন? দেখেননি? আপনার ইন্টারেস্টটা কি, সেইটা হচ্ছে আসল। আপনার যদি ইন্টারেস্ট হয় জিওপলিটিক্যাল সিচুয়েশন, তাহলে একরকম। আপনার ইন্টারেস্ট যদি হয় ব্যাপম কেন হলো, কত লোক মারা গেল, কারা মারলো, তাহলে আপনার আপনার ফোনে সেগুলো আপনি খুঁজে পাবেন। তো সুতরাং আমি আপনাকে বলছি যে এগুলো কিন্তু কোনোটাই, এই যে ধরুন আজকে সমুদ্র সেনগুপ্তকে নিয়ে মার্ক্সবাদী পথ দুটো এপিসোড করেছে, যে টেররিজম, ওয়ার্ল্ড টেররিজম কিভাবে কাজ করে। আপনি আমাকে বলুন তো, 96 সালের আগে বা 92 সালের আগে, মানে সোভিয়েত ভেঙে পড়ার আগে পর্যন্ত, আপনি কোন তথাকথিত টেররিজম নিয়ে শব্দ শুনেছেন? না। শোনেননি। তার কারণ ওই এই যতদিন তথাকথিত, আমি বিশ্বাস করি না যে তারা সোভিয়েত ব্যবস্থার মধ্যে ছিল, আমি বিশ্বাস করি না। না, আমি নাইনটিন আপনাকে এইটটি সরাসরি ফোরে বলছি, 1984 আমি ইন্দিরা গান্ধী। আপনাকে সরাসরি বলছি, 56 সালের পর থেকে সোভিয়েত ব্যবস্থা বলে তথাকথিতভাবে কিছু ছিল না। ওটা একটা খোলা রাস্তা হয়ে গিয়েছিল রাশিয়ান বিলিয়নারদের। জার ছিল না, কিন্তু লাল পতাকা নেড়ে, ঠিক আজকে যেমন চায়নায় হচ্ছে, লাল পতাকা নেড়ে তথাকথিত ভাবে ওই ওয়েভিং রেড ফ্ল্যাগ অ্যান্ড মিন্টিং মানি, সেইটা চলছিল হচ্ছে তথাকথিত সোভিয়েতে। কারণ আমি আপনাকে আরো একটা স্পষ্ট করে দিই, যুদ্ধের পর স্টালিনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে মুক্তাঞ্চল যেটা মুক্ত করা হলো, বিশাল অঞ্চল ইউরোপের, ইস্ট ইউরোপের, ওয়েস্টার্ন ইউরোপের বিশাল অঞ্চল মুক্ত করা হলো, এবার কি তাহলে কমিউনিস্ট পার্টির ক্ষমতায় সরকার প্রতিষ্ঠিত হবে? স্টালিন কিন্তু এক কথায় জবাব দিয়েছিলেন যে না, যারা স্বাধীনতা সংগ্রামে লড়েছেন, যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়েছেন, তাদের সবাইকে নিয়ে আলোচনা করে আপনার দেশের ভাবনা অনুযায়ী, আপনার দেশের জিওপলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী সরকার গড়বেন। এখানে আমার বা সোভিয়েত কমিউনিস্ট পার্টির কোনো ভূমিকা নেই। আমাদের ভূমিকা ছিল এই ফ্যাসিস্টদের তাড়িয়ে তাদের শেষ করা। শেষ হয়ে গেছে, এবার আমার নিজের দেশ যে বিধ্বস্ত হয়ে রয়েছে সেটাকে গোছাতে ব্যস্ত থাকতে হবে। কিন্তু কি হলো, সেই সোভিয়েত তারা পোল্যান্ডে গিয়ে ঢুকলো, এবং তথাকথিত ভাবে, এই কথাটা বললে অনেকে বলেন যে এরা এই লোকটা নকশাল। হ্যাঁ, বামফ্রন্ট আমাকে 2008 পর্যন্ত নকশালই বলে এসছে, তাতে আমার কিছু এসে যায় না। যে তাতে কি দাঁড়ালো, যে সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদ বলে একটা কথা তৈরি হতে আরম্ভ করলো, এবং আমরা দেখতে পেলাম যে চেয়ারম্যান মাওয়ের সাথে সোভিয়েত পার্টির একটা বিরাট তর্কযুদ্ধ শুরু হলো, যেটা 4 খণ্ডে রয়েছে, 4 খণ্ডে। এবার আমার বক্তব্য হচ্ছে, আজকের তারিখে আপনি কি জানেন যে ইরানিয়ান কমিউনিস্ট পার্টি কি বলছে? আপনি কি জানেন যে টার্কিশ কমিউনিস্ট পার্টি কি বলছে? আপনি কি জানেন ইসরায়েলি কমিউনিস্ট পার্টি কি বলছে? না, আপনি যদি লেফটের কথাই বলে থাকেন, লেফট ভার্সেস রাইট, রাইটের হাতে তো প্রচুর ক্ষমতা, কারণ তারা ভয়ঙ্কর রকম ভাবে বিভিন্ন বড় বড় আহ, মানে বিত্তশালী। কর্পোরেশনের, না কর্পোরেশন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি হুম। যে আমাকে একটু সময় দেবেন। হ্যাঁ, আমি শিওর। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আহ, দাঁড়ান, হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আদানি এবং আম্বানি, তারা কতগুলো চ্যানেল, এবং সবচেয়ে মজার কথা, এরা প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়া এবং তাদের নিজস্ব সব টুইটার হ্যান্ডেল রয়েছে, এবং তার সঙ্গে এরা প্রত্যেকে কিন্তু লিঙ্কড
মানে আজকে আদানির কোনো টুইটার হ্যান্ডেল থেকে কোনো টুইটার প্রকাশ করলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে বিজেপির আইটি সেল তারা ট্যাগ করা রয়েছে, এবং তারা কত সংখ্যক আহ, খবরের কাগজ, মিডিয়া ইত্যাদি ইত্যাদিকে তারা ওন করে। আজকের তারিখে যদি আপনি তাকিয়ে দেখেন, একটু সময় দিন, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। একদম নিশ্চিত, প্লিজ। আহ, তারা যদি, আপনি তাকিয়ে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এরা ভারতবর্ষের বেশিরভাগ মিডিয়া এবং টেলিভিশন চ্যানেল এরা কিনে নিয়েছে। নিশ্চয়ই এটা জানেন যে এরা কিনে নিয়েছে, এবং কেনার ফল যেটা হয়েছে লেটেস্ট যে হচ্ছে আজকে এনডিটিভি। আপনি তাদের লেটেস্ট তাদের হচ্ছে গদি এনডিটিভি। মিডিয়া বলছেন। হ্যাঁ, গদি মিডিয়া বলছেন। কেন বলছেন গদি মিডিয়া? কোলে বসে থাকে কেন বলছেন? বলছেন কারণ এরা সমস্ত, আমি আমি আপনাকে মানে আদানি কিনেছে হচ্ছে, বিড়লা ফ্যামিলি কিনেছে হচ্ছে মাত্র 21%। কালান্থিনি মারাম কিনেছে, আচ্ছা, আম্বানি কিনেছে হচ্ছে 49%। এবং তার সঙ্গে সঙ্গে আরো আছে, গোয়েঙ্কা আছে, পিওর ফ্যামিলি আছে, আগরওয়াল ফ্যামিলি আছে, এবং আদানি আছে, রুংটা আছে। এরা সবাই, আপনি নামগুলো শুনুন খালি: আম্বানি, আদানি, আহ কালানিথি মারান, কালানিথি মারান, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে যারা আছে, হায়দ্রাবাদ সানরাইজার্সের যারা মালিক। এক্স্যাক্টলি, তার সঙ্গে সঙ্গে আছে হচ্ছে শাহু জৈন ফ্যামিলি, তার সঙ্গে সঙ্গে আছে গোয়েঙ্কা, পিওর, আগরওয়াল, এরা আছে। এবং আমার এই তথ্যটা 1 বছরের পুরনো, মনে রাখবেন, 1 বছরের পুরনো। এবং 1 বছর মধ্যে তারা আরো 10% বৃদ্ধি করিয়েছে। তো এটা হচ্ছে আপনি, এবং উল্টো দিকে কি ইউরোপ, কি আমেরিকা, কি জাপান, কি অস্ট্রেলিয়া, কি নিউজিল্যান্ড, একটি ব্যতিক্রম হয়ে রয়েছে। রাশিয়া একটি ব্যতিক্রম হয়ে রয়েছে, সেটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে জিনহুয়া, মানে চায়নার যে নিজস্ব সংবাদ রাশিয়া মাধ্যম। যেরকম টাস রাশিয়া যেরকম তাস ছিল, এটা জিনহুয়া হ্যাঁ, হচ্ছে চায়না। হ্যাঁ, এই জিনহুয়া, তাকে এখনো পর্যন্ত কোনো সংবাদ, মানে কোনো তথাকথিত, মানে ওরা তো একটা অদ্ভুত জিনিস ঘটিয়েছে। ওরা যেটা ঘটিয়েছে, ওদের সেন্ট্রাল কমিটি এবং পলিট ব্যুরোতে, আপনি গুগলে গেলেই জানতে পারবেন, পলিট ব্যুরোতে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টকে বসিয়েছে, যারা ওই, কেননা পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি তারা আইন নির্ধারণ করে, তারা আগামী দিনে কি কি ঘটবে তা নির্ধারণ করে। তো সুতরাং তাদের বসিয়ে দিয়েছে। আচ্ছা ফল চন্দ্রবাবু, যেটা হয়েছে, হুম, একটা একটা আমাদের আর মাত্র কয়েক মিনিট সময় আছে, তার মধ্যে এই প্রশ্নগুলো করে ফেলতে হবে, দুই একটা প্রশ্ন তো করতেই হবে। যে প্রশ্নটা হচ্ছে যে 1991 সালে না 92 সালে আপনার ইংল্যান্ডে যখন প্রাইম মিনিস্টার নির্বাচন হলো জেনারেল ইলেকশনে, জন মেজর জিতে এলেন। জেতার পরে দি সান পত্রিকা বলল, ইট ইজ নট দ্য ভিক্টরি অফ কনজারভেটিভ পার্টি, ইট ইজ নট দ্য ভিক্টরি অফ জন মেজর, ইট ইজ দ্য ভিক্টরি অফ দি অফ আওয়ার নিউজ পেপার সান। অর্থাৎ কিনা তাদেরকে সান বা এরা এইভাবেই নিজেদেরকে ক্লাসিফাই করে। আপনার কি মনে হচ্ছে যে আজকে যদি এই কনফিগারেশন যদি থাকে, তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ বা ভারতে বামেদের কোনো সম্ভাবনা আছে? আমি আবার আপনাকে বলছি, বামেদের সম্ভাবনা, মানে আমি মিডিয়ার প্রসঙ্গে বলছি। হ্যাঁ, মিডিয়া প্রসঙ্গে বলছি। বাম- হ্যাঁ, মানে বামেদের, মিডিয়া তো আমি আলটিমেটলি নির্বাচনী। ভারতবর্ষের বলুন বলুন। আমি ভারতবর্ষের সম্ভবত 57টা, মানে বড় আহ, বাম রাজনৈতিক দল, আমি তাদের কথা মাথায় রেখে বলছি, বলুন। তাদের হাতে এই মুহূর্তে কেরালা ছাড়া কোথাও
কোনো টাকা নেই। এক। দুই, একটা মিডিয়া যুদ্ধ চালাতে গেলে, সংবাদ মাধ্যম যুদ্ধ চালাতে গেলে স্যাটেলাইট পর্যন্ত ভাড়া করতে হয়। সেরকম ক্ষমতা এই মুহূর্তে বিশ্বে বামেদের নেই। বিশ্বে এই মুহূর্তে সর্বস্তরে, পৃথিবীর সবখানে দাঁড়িয়ে রয়েছে তথাকথিতভাবে এই কর্পোরেশনস গুলো, যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এবং তারা নিয়ন্ত্রণ করছে, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি। বিল গেটসকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো ফিলান্থ্রপিক কাজে টাকা ব্যয় করেন, তাহলে 35টা খবরের কাগজ এবং চ্যানেল এবং ইউটিউব চ্যানেল কেন কিনছেন? এবার আপনার কাছে পরিষ্কার। সুতরাং, কিন্তু আমি উল্টো দিক থেকে যেটা দেখতে চাই বা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তথাকথিত বাম নয়, কিন্তু তারা এই ব্যবস্থাটার বিরুদ্ধে কথা বলছে। এমন সারা বিশ্ব জুড়ে কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্ট, যাদেরকে বলা হয় স্বাধীন সাংবাদিকতা, সেইটা কিন্তু এমন হারে বাড়ছে, যে কারণের জন্য গুগলকে বা অ্যালফাবেটকে আজকের তারিখে আপ্রাণ লড়ে যেতে হচ্ছে, বা মেটাকে আপ্রাণ লড়ে যেতে হচ্ছে যে কি করে এদের নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু সেটা, যেহেতু তথাকথিত একটা সামনে একটা গণতান্ত্রিক মুখোশ আছে, সেহেতু সেটা সম্ভব হয়ে উঠছে না। সর্বত শব্দটা ব্যবহার করছি, সর্বত সম্ভব হয়ে উঠছে না। কিন্তু এমন কোনো দিন যদি আসে যে যেখানে সম্পূর্ণ ক্ষমতা কুক্ষিগত করবে ওই কর্পোরেশন গুলো, আমাদের অনেকেই মনে করেন বাজেট বোধহয় আহ, ওই রাজনৈতিক দলটি ঠিক করে। না, বাজেটটা ঠিক হয় কোন কোন তথাকথিত বড় ব্যবসায়ী এই রাজনৈতিক দলটিকে ফান্ডিং হুম, করেছেন, ঠিক। সেই অনুযায়ী বাজেটটা তৈরি হয়। বাজেট কখনো তৈরি হয় না তথাকথিত ভাবে এই এ, এ, রাজনৈতিক দল তারা ঠিক করে। হ্যাঁ, এই কিছুদিন আগে ধ্রুব রাঠি যেমন বলেছেন যে, মানে, আমি যেহেতু ইচ্ছে করে ধ্রুব রাঠির নামটা করলাম কারণ তিনি বলেছেন বলে। এবং ধ্রুব রাঠি বামপন্থী, ভগবানও বিশ্বাস করেন না, আল্লাহও বিশ্বাস করেন না। তো আহ ধ্রুব রাঠি বলেছেন যে 4টি বামপন্থী দল তারা রিফিউজ করেছে এই তথাকথিত চাঁদা নেওয়ার ব্যাপারে। মানে যার উপর দাঁড়িয়ে আজকে বিজেপি এবং তৃণমূল ভারতবর্ষের প্রথম এবং দ্বিতীয় বড়লোক দল, ইলেকট্রাল বন্ড। সেই ইলেকটোরাল বন্ড, সেই চাঁদা নিতে রিফিউজ করেছে, যে আমরা নেব না। একে গোপালন ভবনে আহ, এখন দেখুন, এই কথাটা তো এক্ষুনি আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন কবে হয়েছিল, কি করে হলো, আমি তো বলতে পারবো না। যারা সিপিআইএম এর নেতা তারা বলতে পারবেন। টাটা পর্যন্ত, টাটা পর্যন্ত গিয়ে টাকা দিতে চেয়েছিল, কিন্তু একে গোপালন ভবন থেকে শুরু করে বাকি যে 4টে বামপন্থী দল তারা রিফিউজ করেছে। বাকিরা কিন্তু নিয়েছে, কংগ্রেস সহ। সুতরাং আপনি বামপন্থীরা জিতবে না ডানপন্থীরা জিতবে তথাকথিত মিডিয়া ওয়ারে, আমি আপনাকে বলছি জিতছে আসলে মাঝখানের যারা আছেন, যারা গ্রে এরিয়ায় দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু জিতছেন। মানে সোকল্ড আজকে ইন্ডিপেন্ডেন্ট আর নিউট্রাল, মানে যেমন বিবিসি। বিবিসি নিউট্রাল নয়, ভুল করছেন। বিবিসি নিউট্রাল নয়, আল জাজিরাও নিউট্রাল নয়, কারণ সে কাতারের টাকায় চলে। আর কাতার, সে আমেরিকার যত অস্ত্র আছে সে তার ওখানে নাবায়, নাবিয়ে সে ইসরায়েলকে মানে পাঠায়।
জার্মানি থেকে ইসরায়েল জ- অস্ত্র কিনছে, মানে কি অভাবনীয় ব্যাপার। যে জার্মানির হাতে প্রায় 5 কোটি ইহুদি মারা গেল, সেই জার্মানির কাছ থেকে ইসরায়েল এখন অস্ত্র কেনে এবং অস্ত্র সরবরাহ করে। এইটা এইটা হচ্ছে চন্দনবাবু, এখন আবার সেই আগের এপিসোডের মতোই সিচুয়েশন চলে এসছে। আই হ্যাভ অনলি ফিউ সেকেন্ডস লেফট। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার আলোচনাগুলো তো যতই এই এই মানে শেষের দিকে আসে ততই আরো জমে ওঠে। এর আগের বারের প্রসঙ্গে অনেকে অনেকে ফিডব্যাক দিয়েছে যে ওইটা একটা সেকেন্ড এপিসোড করো। তা যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো এখন আপনাকে আগে থেকে ধন্যবাদ জানিয়ে রেখেছি, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে। এরপর আপনি যদি কন্টিনিউ করেন, তারপর হঠাৎ স্ন্যাপ হয়ে গেলে অন্তত আমার আফসোস থাকবে না। এবারে বলুন। আজ এই অবধি থাক। আজকে এই অবধি। ও, আপনাকে অশেষ ধন্যবাদ। আবার পরবর্তী অন্য এক এপিসোডে আপনার সঙ্গে আবার কথা হবে। আজকের কথাবার্তায় নমস্কার। এখানে শেষ করছি। নমস্কার।